কোন জিনিস ব্যবসা হবে আর কোন জিনিস ব্যবসা হবে না তার যে তালিকা আছে, সেটা কিন্তু ব্যবসা হবে না তালিকাতেই গরু আছে। সীমান্তে চোরাচালানের বিষয়টা এটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে হচ্ছে জামাতে ইসলামী। এই টাকাটা জামাত জঙ্গিদের অর্থায়নে কাজে লাগায়। পাকিস্তান ভারতের যে সীমা, সেইখানে আমাদের খুব পরিচিত কিছু ব্লগারকে আইএসআই ব্যবহার করেছে। পাকিস্তানের আইএসআই যে আছে ব্যাপারে কোনো সন্দেহই নেই। তুরস্কের এবং চীনের যে গুপ্তচর সংগঠনগুলো আছে তারাও ব্যাপারে সমান এক। কতজন সেখানে বিএসএফের গুলিতে মারা গেছেন এই বিষয়টা নিয়েও প্রচুর অপতথ্য তারা ছড়ায়। যখন ধরা পড়ে যায় সেই সময় তাদের কাছে খুব ধারালো অস্ত্র থাকে, একেবারে প্রাণঘাতী হামলা করে। তারা পূর্ব পরিকল্পনা করেই আসে যে যদি ধরা পড়ে যাই আমরা, তাহলে গুলি চালিয়ে দেবো, মেরে দিয়ে চলে যাব। বাংলাদেশি ডাকাত, বিদেশি অনুপ্রবেশকারী, সে আমার এলাকায় ঢুকে কেন এই কাজটা করবে? তারা যে চোরাচালানকারী, তারা যে স্মাগলার, এইটা কিন্তু এদের রিপোর্টে কখনো থাকে না। পাকিস্তানের যেটা চক্রান্তটা ছিল, যে কৌশলটা ছিল, এই জাল নোট ঢুকে আমাদের এখানকার ইকোনমিটাকে খারাপ করে দেবে। জিওপালস টিভি পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি বিশিষ্ট সাংবাদিক অনামিকা চট্টোপাধ্যায়। দীর্ঘদিনের সাংবাদিক জীবনে যার অন্যতম চর্চা কেন্দ্র হচ্ছে বাংলাদেশের রাজনীতি। রিসেন্টলি যদি বাংলাদেশ যাওয়ার কথা আমরা বলে থাকি, তাহলে বাংলাদেশ নির্বাচন উনি কভার করেছেন। দাদা, আপনাকে জিওপালস টিভির পডকাস্টে আপনাকে স্বাগত। আজকের যে বিষয় যেটা নিয়ে আমরা কথা বলবো, আপনার সাথে বিস্তারিত আলোচনা করব, সেটা হচ্ছে এই যে সীমান্তে এই যে বিএসএফ এর বিরুদ্ধে বারবার গুলি চালানোর অভিযোগ ওঠে এবং আমরা রিসেন্টলিও বেশ কিছু ঘটনা আমরা দেখেছি। সেই অভিযোগ কতটা বাস্তব? এই যে সীমান্তের যে সংঘর্ষ এবং সীমান্ত নিয়ে যে সমস্যার যে ব্যাপারটা ভারত এবং বাংলাদেশের মধ্যে, এটা যদি এক কথায় বলা যায় তাহলে ব্রিটিশদের অবদান। এই যে সীমান্তটা যিনি টেনেছিলেন তিনি এলাকায় আসেননি, তিনি ওখানে বসে একটা সীমান্ত ভাগ করেছিলেন এবং সেই মতো হয়েছিল। এর ফলে যেটা হয়েছে, বহু মানুষের, বহু পরিবারের বেশ কিছু অংশ ওদিকে রয়ে গেছে, বাকিটা এখানে রয়ে গেছে। অনেকের বাড়ির রান্নাঘরের ওপর দিয়ে সীমান্ত রেখা গেছে, কারুর বারান্দার ওপর দিয়ে গেছে। অনেকে আছে যে যাদের চাষবাসই হচ্ছে জীবিকা, কিন্তু সেই চাষবাসের জমিটা জিরো লাইনে পড়ে গেছে। এই সব সমস্যাগুলো স্বাধীনতার পর থেকেই রয়েছে এবং দেখা গেছে বাংলাদেশের সঙ্গে ভারতের এই যে সম্পর্ক, এইটা খানিকটা অম্লমধুর সম্পর্ক। বিভিন্ন সময়ে ৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, ১৯৭৫ সালে মুজিবুর রহমান নিহত হওয়ার আগে পর্যন্ত আমাদের সম্পর্ক খুব ভালো ছিল। আবার এই ৭৫ থেকে শুরু করে কার্যত ১৯৯১ সাল পর্যন্ত, যখন ওখানে টানা সেনা শাসন এবং সেনাদের নিয়ন্ত্রণে থাকা সরকার শাসন চালিয়েছে ওখানে, সেই সময় কিন্তু আমাদের সম্পর্ক খুব খারাপ ছিল। ৯১ সালে আবার ওখানে এরশাদ শাহীর পতনের পর বাংলাদেশে গণতন্ত্রের সূচনা হয়। মাঝে কয়েকবার এই যে পথ চলা, গণতন্ত্রের পথ চলা একটু বিঘ্নিত হয়েছে, রক্তপাতহীন অভ্যুত্থান হয়েছে। এই সময়টুকু দু আড়াই বছর ছাড়া পুরোটাই প্রায় ডেমোক্রেটিক একটা রাস্তাতে তারা চলেছে। কিন্তু তার মধ্যেও দেখা গেছে যে আওয়ামী লীগের শাসনে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কটা যত মধুর, অন্যদের সঙ্গে মানে খালেদা জিয়ার আমলে বা তারপরে ইদানিং যে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকার হলে ইউনূসের আমলে তো খুবই খারাপ ছিল। প্র্যাকটিক্যালি আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিল না বললেই হয়। তো এখন নতুন যে সরকার এই ২ মাস হলো ক্ষমতায় রয়েছে, তো তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা চলছে। এখন এই যে দুদেশের সম্পর্ক যখনই খারাপ, তখনই কিন্তু এই সীমান্ত ঘিরে উত্তেজনাটাও বাড়ে। যেমন এখন সম্প্রতি আপনার রংপুরে একটা ঘটনা ঘটেছে যে বিএসএফের গুলিতে একজন চোরাচালানকারী সে মারা গেছে। তার ফলে ওখানে বিভিন্নজন, বিশেষ করে এখন এই যে জামাত একটা মানে রাজনীতিতে, বাংলাদেশের রাজনীতিতে এই প্রথম একটা মস্ত বড় ভূমিকায় চলে আসার পর
অনেকে এমন এমন কথা বলছে যেটা মানে খুবই আপত্তিকর। হুম ব্যারিস্টার শাহরিয়ার বলে জামাতের প্রায় মুখপাত্র বলা যায়, যদিও বলেন যে দলের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু জামাত এবং ইসলামী জঙ্গি শক্তির মুখপাত্র এই ব্যারিস্টার শাহরিয়ার, তিনি টিভিতে সমস্ত জায়গাতেই টকশো বা এ করেন। সম্প্রতি তিনি বলেছেন যে আমি মনে করি যে এবার থেকে একজন বাংলাদেশির মৃত্যু হলে ২ জন করে বিএসএফকে গুলি করে খুন করা হচ্ছে জায়েজ, মানে হচ্ছে যৌক্তিক বা যুক্তিসিদ্ধ। মানে এইভাবে সরাসরি আস্ফালন, এবং এইটা খুব জনপ্রিয় হয়েছে। এই জিনিসটা আরও বহু ইমাম এবং তারাও বলছে। ওখানে তারেক রহমান বলে একজন আছে, তারেক যাকে বলা হয় আর কি, সে মানে সেও সেই একই কথা বলেছে, এবং এগুলো বলছে অন রেকর্ড, টেলিভিশনে বলছে, জনসভায় বলছে। তো আমার মনে হয় যেটা, যে এই ২ দেশের মধ্যে সীমান্ত নিয়ে যে মনোমালিন্য এবং সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি চোরাচালানকারী হত্যার যে ব্যাপারটা, এইটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশে প্রচুর আপনার তথাকথিত মানবাধিকার সংস্থা আছে, যারা এই সীমান্ত, ওদের ভাষায় হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে বিপজ্জনক, মানে মেক্সিকো আমেরিকা সীমান্তের পরে এটা। যদিও সেনসিটিভ। হ্যাঁ, যদিও এইসব কথাগুলোর কোনো মানে হয় না। হুম তো কিন্তু এই প্রচারগুলো করা হয়, এই প্রচারগুলো করা হয়। এখন কতজন সেখানে বিএসএফের গুলিতে মারা গেছেন, এই বিষয়টা নিয়েও প্রচুর অপতথ্য তারা ছড়ায়, এবং যেটা মনে করা হয় যে ভারতকে চাপে রাখার জন্য এই সমস্ত তথাকথিত মানবাধিকার সংস্থা, তাদের রিপোর্ট তাদের বিভিন্ন অন্য দেশে নিয়ে গিয়ে তাদের সেমিনার করানো, তাদের দিয়ে বলানো, হ্যাঁ, এই ব্যাপারগুলো, এর পেছনে তো পাকিস্তানের আইএসআই যে আছে এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। তো এছাড়া এখন শোনা যাচ্ছে যে তুরস্কের এবং চীনের যে গুপ্তচর সংগঠনগুলো আছে, তারাও এ ব্যাপারে সমান অ্যাক্টিভ। এখন বিষয়টা হচ্ছে, যারা গুলিতে মারা যায়, তারা যে চোরাচালানকারী, তারা যে স্মাগলার, এইটা কিন্তু এদের রিপোর্টে কখনো থাকে না। এটা কখনো থাকে না, বা যেন মনে হয় যে, আমার কথা নিরপরাধ হচ্ছে, কোনো মানুষকে হ্যাঁ, দেখানো হয় বারবার। বারে সেটাই বলা হয়। এবং আরেকটা কথা বলা হয়, সেটা হচ্ছে যে গরু ব্যবসায়ী। এখন বিষয়টা হচ্ছে, ২ দেশের মধ্যে কোন জিনিস ব্যবসা হবে আর কোন জিনিস ব্যবসা হবে না, তার যে তালিকা আছে, সেটা কিন্তু ব্যবসা হবে নার তালিকাতেই গরু আছে। কিন্তু গরু ব্যবসায়ী, তিনি নাকি ভারত থেকে, এবং এখানে তিনি হয়ে যায় সব, ভারত থেকে গরু কিনে আনার সময়, হ্যাঁ, বিএসএফ তাদের কাছ থেকে গরু কেড়ে নিতে চায় এবং গুলি করে মেরে ফেলে। বিষয়টা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায়, এই স্মাগলার এবং চোরাচালানকারীরা সীমান্তের আমাদের এদিকে এবং ওদের ওদিকে, দুদিকেই ওরা কিন্তু কোনো এককভাবে কেউ থাকে না। এদের মস্ত বড় দল থাকে, মস্ত বড় সিন্ডিকেট থাকে। এই যে চালানটা যখন হয়, রীতিমতো পাকিস্তান ভারত সীমান্তে যেমন একদল মানে পাকিস্তানি সেনা আছে, তারা সেই সময়ে যে সময় অনুপ্রবেশগুলো হয়, তারা হঠাৎ করে ভারতীয় সীমান্তরক্ষীদের দিকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে। তো সেই সময়ে সীমান্তরক্ষীরা ওইখানে জবাব দিতে ব্যস্ত হয়ে পড়ে। সেই সময় অনুপ্রবেশগুলো হয়। এটাকে বলে কভার দেয়া। আমাদের যে সীমান্তের যে সমস্ত জায়গাগুলো আছে, যেখানে বিভিন্ন ধরনের চোরাচালান হয়, চোরাচালান হয় মানে সেখানে হয় না এরকমই বোধহয় কম, হ্যাঁ? অস্ত্র চোরাচালান হয়, সোনার একটা মস্ত বড় আছে, মাদক চোরাচালান হয়, গরু তো আছেই, মানব চোরাচালান হয়, মানুষ। এছাড়াও এর বাইরেও আমি জানি অন্তত ২টো ঘটনা, সেটা হচ্ছে তেজস্ক্রিয় বিভিন্ন জিনিস। তেজস্ক্রিয় বিভিন্ন জিনিস যে চোরাচালানের পথ আছে, বাংলাদেশ সেখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং আমাদের সীমান্ত দিয়ে সেই জিনিস চোরাচালান হয়ে যাওয়ার সময় সেগুলো ধরা পড়েছে, এরকম আছে।
এবং যা ধরা পড়েছে তার থেকে ন্যাচারালি অনেক বেশি হচ্ছে যা ধরা পড়েনি। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে চোরাচালানের যে পথটা, তার মধ্যে বাংলাদেশ হচ্ছে অন্যতম একটা নার্ভ সেন্টার। আন্তর্জাতিক সোনা চোরাচালানেও সেই একই ব্যাপার, এবং সেখানে বাংলাদেশের বিমানবন্দরগুলো পর্যন্ত ব্যবহার হয়। বাংলাদেশের সংস্থার বিভিন্ন বিমানগুলো ব্যবহৃত হয়। বিমানের সিটের ভেতরে করে অ সোনার বার করা হয়, মানে চোরাচালান করা হয়। তো সেই সবগুলোর দিকে অন্ধকারে রেখে, সেগুলোকে ইচ্ছে করেই আড়ালে রেখে শুধুমাত্র বিএসএফের গুলিতে, আমি দায়িত্ব নিয়ে বলছি যে বিএসএফের যে গুলি চালানোর যে ব্যাপারটা, এটা সব মানে এরা একটা যুক্তি তুলে থাকে এইসব মানবাধিকার সংগঠনগুলো। সেটা হচ্ছে চোরাচালান তো কোনো মানে মৃত্যুদণ্ডের মতো অপরাধ নয়। যেই অপরাধ করবে বা তাকে তোমরা ধরো, অ্যারেস্ট করো, করে নিয়ে গিয়ে তার বিচার হোক, কিন্তু গুলি করে কেন মারবে? বিষয়টা এটা নয় কিন্তু। বিষয়টা হচ্ছে এই চোরাচালানকারীরা ভারতের সীমান্ত রক্ষীদের ওপর আক্রমণ করে। তারা অস্ত্র নিয়ে রীতিমতো বন্দুক নিয়ে গুলি চালায়। দেশীয় অস্ত্র ব্যবহার করে। যখন ধরা পড়ে যায় সেই সময় তাদের কাছে খুব ধারালো অস্ত্র থাকে, একেবারে প্রাণঘাতী হামলা করে। সেই সময়ে আমাদের সীমান্তরক্ষী বিএসএফের জওয়ানদের গুলি না চালিয়ে কোনো উপায় থাকে না। এই সূত্রটা ধরেই হ্যাঁ। যে প্রশ্নটা আমি পরে করব আর কি, মানে সীমান্তে যে ফায়ারিং এবং সেলফ ডিফেন্স, এইটার মধ্যে পার্থক্য কোথায় আর কি? এই জায়গাটা যেখান থেকে আপনি বললেন যে যখন আত্মঘাতী হামলা হয় এবং সেই জায়গা থেকে সেলফ ডিফেন্স, কোন সময়টা চালাতে বাধ্য হয়? দেখুন, দুটো বিষয়। এক হচ্ছে যে বিএসএফ সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত। বাংলাদেশের সঙ্গে আমাদের বিরাট লম্বা উম সীমান্ত রয়েছে। এরকম ভাবার কোনো কাজ নেই যে মানে কারণ নেই যে বিএসএফ পুরোটা জুড়ে মোতায়েন আছে। তারা যেটা করে সেটা হচ্ছে টহলদারি করে, টহলদারি। এত জনবল বিএসএফের নেই, কোনো সীমান্তরক্ষী বাহিনীরই নেই যে সম্পূর্ণটা এইভাবে তাকে ঘিরে ধরে, একটা বাড়ি যেভাবে ঘিরে ধরে দাঁড়িয়ে থাকে বা প্রাচীরের পাশে যেভাবে থাকে, প্রাচীর গড়ে দাঁড়িয়ে থাকা, এটা সম্ভব নয়। তো এই কারণে আমাদের ভারত সরকারের পক্ষ থেকে জিরো লাইনের ভেতর দিকে, আমাদের সীমানার দিকে নির্দিষ্ট যে ১৫০ গজের যে এটা ছেড়ে দিয়ে সেখানে যেখানে সম্ভব সেখানে কাঁটাতারের বেড়া তৈরি করা হয়েছে। তার ফলে বিভিন্ন জায়গায় চোরাচালান যে কমেছে, ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই সরকার আসার পরে যেটা ভীষণভাবে কমেছে সেটা হচ্ছে আপনার গরু চোরাচালান। গরু চোরাচালানের যে বিষয়টা সেটা কমেছে। আরেকটা খুব মেজর জিনিস যেটা আটকানো গেছে, এবং এইখানেই যেটা আমি বলছিলাম যে এই চোরাচালানের সঙ্গে যে পাকিস্তানি ইন্টেলিজেন্স যুক্ত, যে আইএসআই যুক্ত, সেটা হচ্ছে জাল নোট। জাল নোট এই বাংলাদেশের মাধ্যমে পাকিস্তানে ছাপা জাল নোট, সেগুলো ভারতে ঢুকিয়ে দেওয়ার একটা মস্ত বড় চক্র দীর্ঘদিন কাজ করেছে, দীর্ঘদিন। বিভিন্নভাবে সেটাকে এখন আটকানো গেছে, বিভিন্নভাবে। এখন আর জাল নোট খুব একটা এদিক দিয়ে আসে না। সেটা মানে তার জন্য অনেক কিছুই করা হয়েছে। আমাদের নোটের ডিজাইন বদলানো হয়েছে, নোটের সিকিউরিটি থ্রেডগুলো চেঞ্জ করা হয়েছে, এবং সবচেয়ে বড় কথা যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এই সব জায়গাতে আমাদের কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা যেগুলো আছে বা গোয়েন্দা সংস্থা যারা, তারা এখানে কাজকর্ম করে চিহ্নিত করে কারা এই জিনিসগুলো করে তাদের ধরা। এর ফলে যেটা হয়েছে যে জাল নোট আসাটা কিন্তু বন্ধ হয়েছে। জাল নোট অনেকটা ওই আপনার ওই শিলিগুড়ি করিডর হয়ে মালদা, উত্তর দিনাজপুর, এগুলো বোধহয় একটা রুট ছিল। না, এখন ব্যাপারটা হচ্ছে যে শুধু যে এখান থেকে তা নয়, সবচেয়ে বড় মানে আসার যে এটা ছিল জাল নোটের, সেটা হচ্ছে যে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এবং আমাদের এখানে হচ্ছে মুর্শিদাবাদের বর্ডারে, বাংলাদেশের ওই জায়গাটার নাম হচ্ছে শিবগঞ্জ। এই জায়গা দিয়ে সবচেয়ে বেশি জাল নোট আসতো। এখানে হচ্ছে পদ্মা সীমান্ত, সেই সীমান্ত দিয়ে সবচেয়ে বেশি জাল নোট ঢুকতো দেখা গেছে। তো এমনিতেও এই জায়গাটা হচ্ছে মানে চোরাচালানের একটা স্বর্গ। তো এখান দিয়ে যে জাল নোটটা আসতো, স প্রচুর মানে কোটি, কোটি টাকার জাল নোট, এবং এটা পাকিস্তানের যেটা
চক্রান্তটা ছিল, যে কৌশলটা ছিল, এই জাল নোট ঢুকে আমাদের এখানকার ইকোনমিটাকে খারাপ করে দেবে। এই ছিল লক্ষ্য। এটা এই মুহূর্তে এতটা আর হচ্ছে না, খুব অল্প কিছু হয়, সেটা এপাশ দিয়ে আসে না, পাকিস্তানের ওদিক দিয়ে, কাশ্মীরের ওদিক দিয়ে আসে। তো আমি যেটা বলি সেটা হচ্ছে যে 2013 সালে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল। সেটা হচ্ছে যে আনন্দবাজার থেকে আমি গিয়েছিলাম খানিকটা নাম পরিচয় গোপন করেই। সীমান্ত এলাকাটা এই সুন্দরবনের ঠিক ওপরে, সাতক্ষীরা সীমান্ত, সাতক্ষীরা যশোর হয়ে একদম সীমান্ত ধরে ওপরে রাজশাহী হয়ে, রাজশাহীতে স্টে করেছিলাম, হয়ে চাঁপাই নবাবগঞ্জ পর্যন্ত সীমান্ত ধরে পুরো রাস্তাটা ৫-৬ দিন ধরে আমি এটা মানে জাস্ট দেখেছিলাম যে কিভাবে কি হয়। বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ রাখা। এইসব এলাকায় আমার যে সমস্ত সূত্র যারা ছিল তারা আমাকে হেল্প করেছিল, তারা বিভিন্ন জনের সঙ্গে যোগাযোগ করিয়েছিল। সত্য ছিল তারা কেউ আমার মানে আমি যে একজন সাংবাদিক বা তার কারণ হচ্ছে যে সেটা যদি প্রকাশিত হয়ে পড়তো আক্রমণের ভয় ছিল। আপনি গিয়েছিলেন হ্যাঁ, এতদূর পর্যন্ত? সম্পূর্ণটা, পুরোটা আপনি পুরো একদম। রুটটা ধরে পুরো গিয়েছিলেন রুটটা, আরকি। এবং সেটা মানে আনন্দবাজার পত্রিকায় ৫ টা ভাগে ভাগ হয়ে বেরিয়েছিল। এটা ছিল জঙ্গিদের পায়ে পায়ে। এখন দেখা যাচ্ছে মানে সীমান্তে চোরাচালানের যে টাকাকড়ি, এই অর্থটা, এটা দুটো ব্যাপার আছে। এক হচ্ছে যে এই সীমান্তে চোরাচালানের বিষয়টা, এটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে হচ্ছে করত বরাবর, সেটা হচ্ছে জামাতে ইসলামী। জামাতে ইসলামী করত, এবং এই সীমান্ত এলাকাতে জামাতে ইসলামী বরাবরই খুব খুব মানে তাদের শক্তিটা শক্তিশালী খুব বা বেশি। প্রভাবটা হ্যাঁ, অনেকটা বেশি। খুব বেশি। এর একটা কারণ যেটা, সেটা হচ্ছে যে এই টাকাটা জামাত জঙ্গিদের অর্থায়নে কাজে লাগাতো। এটা বারবার দেখা গেছে যে মানি ট্রেলে যে এই যে টাকাটা আসে, এই টাকাটা যে মানে কালো টাকার বিপুল পরিমাণে টাকা, এই টাকাটা তারা ভারতে নাশকতা এবং বাংলাদেশে এই তথাকথিত ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য যে জঙ্গি শক্তি যাদের তারা তৈরি করে আর কি, তো সেই তাদের অর্থায়নে এই চোরা কারবারে, চোরাচালানে, স্মাগলিংয়ের টাকাটা তারা কাজে লাগায়। সেক্ষেত্রে কি তারা মানে গ্রামের ওখানকার লোকাল কিছু অ্যাসেট তারা ব্যবহার করতেন, বা কিছু মানুষ যারা অর্থনৈতিকভাবে অনেকটা পিছিয়ে পড়েছেন, তাদেরকে অর্থ দিয়ে হোক, তাদের প্রয়োজনের জিনিসপত্র দিয়ে হোক, তাদেরকে কি কনফিডেন্সে নিয়ে এই কাজগুলো আরো বেশি সহজভাবে করতেন? যদিও বিষয়টার মধ্যে মানে নিরাপত্তার ব্যাপারটা হচ্ছে অগ্রাধিকারে নাম্বার 1, কিন্তু এই সীমান্তে চোরাচালানের বিষয়টা, এটা আমি মনে করি এটা একটা আর্থসামাজিক সমস্যা। ওখানে যে স্থানীয় লোকজন আছে, যারা এই সীমান্ত এলাকাগুলোয় ওদিকেও এবং এদিকেও প্রায় সমস্ত পরিবারের কিছু না কিছু লোকজন আছেন যারা এই চোরা কারবারের সঙ্গে যুক্ত, এবং এ নিয়ে তাদের কোনো অপরাধ বোধ নেই। যেমন ধরুন, আমি একজনকে জিজ্ঞেস করছি যে, ভাই আপনি কি করেন? না, আমি শিক্ষক। হুম। আর তোমার ভাই কি করে? বলল, ও বর্ডারে কাজ করে। এই বর্ডারের কাজ করাটা কি জিনিস? না, এটা হচ্ছে স্মাগলিং র‍্যাকেটের সঙ্গে সে যুক্ত। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এরা জানেও না যে কি কাজটা তারা করছে। তাদের কাজ হবে একটা জায়গা থেকে একটা জিনিসকে নিয়ে আরেকটা জায়গায় পৌঁছে দেওয়া আর কি। তার বিনিময়ে নিয়মিত সে টাকা পেয়ে যাবে। যেকোনো দেশের, শুধু আমাদের দেশে নয়, যেকোনো দেশে সীমান্ত এলাকা হচ্ছে ভৌগোলিক দিক দিয়ে সবচেয়ে বেশি প্রত্যন্ত এলাকা, এবং সীমান্ত এলাকায় শিল্প-টিল্প এসবের কিছু থাকে না। তার ফলে মানুষের জীবিকার একটা বড় সমস্যা থাকে। তো এইটাকে চোরাচালানকারীরা কাজে লাগায়। যে তুমি তো এইটুকু, তোমার বাড়ির সামনে একজন এসে একটা জিনিস দিয়ে যাবে, তোমার কাজ হবে এটা তুলে অমুক জায়গায় যেখানে দিতে বলেছে সেখানে পৌঁছে দেওয়া। তার বিনিময়ে তুমি টাকা পেয়ে যাবে। তো এইভাবে স্থানীয় মানুষরা, তারা কিন্তু এই চোরাচালানকারীদের অ্যাসেটে পরিণত হয়। এর বাইরে আরও কিছু লোকজন আছে যারা অন্যান্য কাজকর্ম করে। এই যে র‍্যাকেটটা হয়, সেই র‍্যাকেটের সঙ্গে আরও অন্যান্য যে কাজগুলো করে, নজর রাখা, কোন সময় বিএসএফ থাকছে না সেগুলো নজর রাখা, কাউকে যদি চোরাচালানে পাঠানো হয় সীমান্ত টপকে, তাদের অস্ত্রশস্ত্র দেওয়া, তাদের ছোটোখাটো প্রশিক্ষণের ব্যবস্থা করা, এই যে বিষয়গুলো, এইগুলো তারা অন্য মানে এই যে স্মাগলিং যে নেটওয়ার্ক রয়েছে
তাদের অ্যাসেট হিসেবে তাদের কাজ ওইটুকুই, তারা এই কাজটা করে। এখন যেটা আবার একটা নতুন হয়েছে যে সীমান্তের এলাকার বা কোনো জায়গা, যেসব সেনসিটিভ জায়গা যেখানে ছবি টবি তোলার কথাও নয়, সেখানে গোপনে তারা ছবি তুলে হ্যান্ডলারদের কাছে পাঠাচ্ছে, যাতে তাদের পরিকল্পনাটা করা সুবিধা হয়। তো এইভাবে তারা অ্যাসেট হিসেবে কাজ করছে, এবং এই কাজটা তারা করছে কখনো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাকিস্তানের ইন্টেলিজেন্সের, উত্তরবঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে চীন এই ইন্টেলিজেন্সের একটা বড় পার্ট, তারা একটা রোল প্লে করছে। ইদানিং আমাদের এই উপমহাদেশের এই এলাকায় তুরস্কের যে গুপ্তচর সংস্থা আছে তারাও ঢুকে পড়েছে, তারাও এইভাবে কাজকর্ম করছে। এরা এদের এইভাবে গ্রামবাসীদের ব্যবহার করে। বহু ক্ষেত্রে দেখা যায় যে গ্রামবাসীরা দুটো বাড়তি পয়সার লোভে, সব কিছু না জেনে, সে হয়তো জানে না যে সে যে জিনিসটা নিয়ে যাচ্ছে সেটা খুবই হয়তো মানে সেটা বহু কোটি টাকার মাদক। সেটা শুনেছি যে মাদক এখন নাকি 1.5-2 কোটি টাকা হচ্ছে কেজি। সেক্ষেত্রে 4-5 কেজির একটা প্যাকেট পৌঁছে দেওয়া মানে সে জানলেও না, সেটার জন্য সে হয়তো 250-300 টাকা পেল। এইভাবেই যে তাদের অর্থনৈতিক যে দুরবস্থা, তাদের তো জীবিকার দ্বিতীয় কোনো জায়গা নেই। যে সীমান্তের ফলে দেখা গেছে যে সীমান্ত তাদের চাষের জমি কেড়ে নিয়েছে, বা বহু ক্ষেত্রে দেখা গেছে যে সেখানে তাদের জমি খুব একটা উর্বর নয়, চাষ করতে যাওয়াটা সেখানে তাদের পক্ষে সমস্যা। এবং আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে যে এই জমি শরিকে ভাগ হতে হতে পরিমাণটা এত কম যে ওখানে যে ফল ফসল হয় তা থেকে সারা বছর আমার খাওয়া দাওয়া হয় না। তা আমাকে তখন বিকল্প একটা জীবিকা আমাকে খুঁজতে হচ্ছে, এবং সেই জীবিকাটা চোরাচালান হয়ে উঠে আসছে। এর ফলে ফুলে ফলে পল্লবিত হচ্ছে চোরাচালান সিন্ডিকেট। তো এইখানে যেটা বলার, আমি একটু আগে বলেছি যে জামাত এই বিষয়টাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করত। তারপরে দেখা গেছে গত 15 বছরের মধ্যে শেষ 10 বছর আওয়ামী লীগ শাসনামলে এই জামাতকে কিন্তু শেখ হাসিনা সরকার একেবারে বাংলাদেশ থেকে উৎখাত করেছিল। অন্তত প্রকাশ্যে তাদের দেখা যেত না। এখন দেখা যাচ্ছে যে জামাত লুকিয়েছিল, গুপ্ত হয়েছিল, এবং তারা যেভাবে কাঙারুর বাচ্চা ক্যাঙারুর ওই পেটের থলির মধ্যে থাকে, বিভিন্ন দলের পেটের মধ্যে তারা লুকিয়ে গিয়েছিল। এমনকি সবচেয়ে বেশি গুপ্ত হয়েছিল আওয়ামী লীগের মধ্যেই আর কি। তো এর ফলে দেখা গেছে যে জামাত না থাকলেও ওই যারা ওই সিন্ডিকেট বা এগুলোর যারা নিয়ন্ত্রক ছিল, তারা রাতারাতি সব আওয়ামী লীগার হয়ে গিয়েছিল। এবং সিন্ডিকেট এবং চোরাচালানটা এটা কিন্তু অব্যাহতই ছিল। এর মধ্যে আমরা বিভিন্নভাবে চেষ্টা করে আমাদের নিরাপত্তা বাহিনী বা যে গোয়েন্দা সংস্থা আছে তারা নিরন্তর লেগে থেকে বহু জিনিসের চোরাচালান তারা বন্ধ করতে পেরেছিল, কিন্তু চোরাচালান তারা বন্ধ করতে পারেনি। দাদা, এখান থেকে আমি দুটো জিনিস ছোট ছোট, মানে একটা আপনার কথা ধরে যেটা, এই যে ধরুন এখন এই যে ছবি ডিজিটাল, মানে এখন স্মার্টফোনের কারণে এখন আমরা বহু ছোট ছোট ভিডিও দেখেছি, যারা ধরুন এই সীমান্তের জায়গায় গিয়ে যারা নিজেদেরকে ব্লগার বলে, ধরুন ব্লগ করছে, এমন এমন জায়গায় গিয়ে ধরুন তারা সেই ছবিগুলো প্রকাশ্যে আনছেন, যেটার ধরুন নিরাপত্তা বিঘ্নিত হতে পারে আর কি। একটু আগে আমি বললাম যেটা আর কি, আপনি যেটা বললেন, সেটাও কি কোথাও কি মানে একটা প্ল্যান, মানে একটা পরিকল্পনা মাফিক, নাকি এটা শুধু নিছক একটা আমি গেলাম, গিয়ে আমি একটা ছবি করলাম, একটা ভিডিও করলাম, শুধুমাত্র এটা একটা আমার ব্লগিং একটা কন্টেন্ট হিসেবে আমি যা খুশি তাই, এখন যেমন মানে কন্টেন্ট মানে যা খুশি তাই আর কি, তার কোনো রকম কোনো রুলস অ্যান্ড রেগুলেশন নেই। কিন্তু আমরা দেখেছি যে এই সীমান্ত নিয়েও প্রচুর এরকম স্থানীয় যারা ব্লগার বা যারা নিজেদেরকে ব্লগার বলে পরিচিত করেন, তারা এই ধরনের এমন ছবি বা ভিডিও দেন যেখানে ধরুন নিরাপত্তার জায়গাটা জড়িত। এটাও কি কোথাও গিয়ে একটা পরিকল্পনা বলে আপনার মনে হয় অংশ? আমার তো মনে হয় এটা পরিকল্পনার অংশ। তার কারণটা হচ্ছে যে এরা যে ভীষণ সরল সাদাসিধে আন্তর্জাতিক নিয়মকানুন বা ফটোগ্রাফির যে বেসিক যে গ্রামার সেটা জানে না, এটা মনে করার কোনো কারণ নেই। এমনিতে ফটোগ্রাফির যে বেসিক রুলের মধ্যেই পড়ে যে আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিরাপত্তার কারণে সেখানে ছবি তোলা যায় না, ছবি বা ভিডিও তোলা যায় না।
কিন্তু আমি দেখেছি, আমি এরকম ওই ইউটিউব বা এর মতো প্রকাশ্য সমাজ মাধ্যমে দেখেছি, এখন ফেসবুকে রিল টিলেও দেখছি যে বিভিন্নজন এই সীমান্তের অঞ্চলে ওই দূরে বিএসএফ আসছে, ঠিক। ওই আসছে, হ্যাঁ, এখান দিয়ে রাস্তা চলে গেছে। কেউ কেউ আবার সীমান্ত পেরিয়ে গিয়ে এই যে আমি এখন ভারত সীমান্তে কেউ দেখা নেই, একদম এখানে ঠিক। চলে এলাম বলে, হ্যাঁ, এগুলো করে। তো এর ফলে যেটা হচ্ছে যে সেই এলাকার ভূগোলটা কেমন, সেই এলাকার নিরাপত্তার ফাঁকফোকরগুলো কী, এই সব ব্যাপারগুলো সেগুলো তো যারা নজর রাখার, যারা পরিকল্পনা করে চোরাচালানের, তারা তাদের কাছে তো পৌঁছে যাচ্ছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো এরকমও হতে পারে যে এই ব্লগারদের আমরা ইতিমধ্যেই দেখেছি যে পাকিস্তানে পাকিস্তানের পাকিস্তান ভারতের যে সীমানা সেইখানে আমাদের খুব পরিচিত কিছু ব্লগারকে আইএসআই ব্যবহার করেছে। হুম? তারা মানে অর্থাৎ এটা নতুন কিছু নয়। এটা তারা করে থাকে। এই কিছুদিন যে আগেই যখন এই ঘটনাটা ঘটে এবং হুম, হুম, হুম। এটা নিয়ে একটা তোলপাড় পড়ে গিয়েছিল রীতিমতো। তোলপাড় পড়ে গিয়েছিল এবং দেখা যাচ্ছে যে তাদের তোলা বিভিন্ন জায়গায় যে সমস্ত ভিডিও এবং তারা পার্টিকুলার একটা জায়গায় পাঠায় এবং সেটার বিনিময়ে তারা কিছু পয়সাকড়ি পায়। আ সেটা জেনে হোক বা না জেনে হোক, হ্যাঁ? কিন্তু সেটা তারা করে। তো এইভাবে বাংলাদেশ সীমান্তেও যে এটা হয় না, আ এটা মনে করার কোনো কারণ নেই। আমি তো মনে করি যে এটা তারা করেই থাকে। এটা তারা করেই থাকে। আরেকটা প্রশ্ন করব, এই যে যারা সীমান্তে যারা মারা যান এবং যেটা আপনি বললেন যে বাংলাদেশে হিউম্যান রাইটস এর অনেকগুলো সংগঠন রয়েছেন, তারা বারবার একটা ন্যারেটিভ আ আ বলতে থাকেন যে আ মানে গুলি চালিয়ে দেওয়াটা, কাউকে মেরে ফেলাটা কোনো মানে কোনো হতে পারে না আরকি। সেক্ষেত্রে সীমান্তে যারা মারা যান, তারা কি সবাই মানে অপরাধের সঙ্গে যুক্ত? আচ্ছা, এই বিষয়টা নিয়ে আ আমি কিছু খোঁজখবর করেছিলাম। খোঁজখবর বলতে দেখা যায় সবচেয়ে বেশি গুলি চলে হচ্ছে উত্তর দিনাজপুর থেকে শুরু করে মেঘালয় পর্যন্ত এই জায়গাটাতে। এবং এইখানে কুচবিহারের যে সীমান্ত এলাকাটা, সেখানে একটা ছিটমহল বলে বিষয় ছিল। আ আমাদের ৫০টা ওদের ১৫০টা এরকম একটা ছিটমহল, সেটা মানে সেখানে দাঁড়ালে কেউ জানতেই পারে না, সে বুঝতেই পারে না যে সেটা ভারতে আছে না উম উম কি বলে বাংলাদেশে রয়েছে। বাংলাদেশে আছে। তো সেই ছিটমহলটা ছিল আবার ওখান থেকে মানুষ চোরাচালান এবং জঙ্গিদের করিডোরের একটা অংশ। হুম? তো আমরা ইতিমধ্যে শেখ হাসিনা সরকারের সঙ্গে আ একটা করে উম সেখানে স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে। এখন সীমান্তের ব্যাপারটা একদম মানে সরাসরি হয়ে গেছে। ওই ছিটমহল বিষয়গুলো, এগুলোর অবলুপ্তি ঘটেছে। হুম। তো এই যে জামাতে ইসলামে যখন বিচার হচ্ছিল ৭১ এর মানবাধিকার লঙ্ঘনের দায়ে, গণহত্যার দায়ে ১ম ফাঁসির আ যে আ রায় হয়েছিল বাচ্চু রাজাকার নামে একজন ড্রেডেড রাজাকারের। হুম? তো ভয়ংকর একজন হত্যাকারী, গণহত্যাকারী। আগের দিন পর্যন্ত দেখা গেল সে এলাকায় রয়েছে, তারপর হঠাৎ সে নেই হয়ে গেল। সে হচ্ছে আবার জামাতে ইসলামীর নেতা বাচ্চু রাজাকার। তারপরে দিন ৭ পরে শোনা গেল যে সে এই পথেই সে পাকিস্তানে পৌঁছে গেছে। এই করিডোরটা খুব ইন্টারেস্টিং করিডোর ছিল। এই কুচবিহার থেকে ওইখান দিয়ে এসে কেউ যেত একটু এগিয়ে নেপাল দিয়ে চলে যেত। গিয়ে ওপাশে পাকিস্তানে পৌঁছে যেত। আর বাচ্চু রাজাকার যে পথে গিয়েছিল সেটা হচ্ছে আবার এখান দিয়ে ঢুকে উত্তরপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ হয়ে কাশ্মীর হয়ে, অধিকৃত কাশ্মীর হয়ে পাকিস্তানে পৌঁছে গিয়েছিল। তো এইটা আমাদের যারা গোয়েন্দা সংস্থার লোকজন আছে তারা এই ট্রেলটা পুরোটা দেখে এবং তারা যেটা ধরতে পারে যে এই পুরো রাস্তাটায় একটা করিডোর তৈরি করা আছে। হুম? এর মাধ্যমে জঙ্গিরা তারা অবলীলায় তারা আমাদের এখানে ঢোকে। মানে জঙ্গি করিডোর তো একটা বিষয় হলোই সীমান্তের মধ্যে। এটা কিন্তু চোরাচালানের কাজেও এটা লাগতো। দেখা যাচ্ছে যে লোকজন এখানে করে তাদের একটা বড় অংশ, বিশেষ করে পাহাড়ি এলাকায় বাংলাদেশিরা, তারা উম ভারত সীমান্ত পেরিয়ে ভারতের এদিকে চলে আসে এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে এইসব জায়গায় আপনার যেহেতু মানে ভূপ্রকৃতি হচ্ছে পাহাড়ি এবং মানে এখানে কাঁটাতার বসানো হুম, যায়নি। হুম, হুম। তো এইগুলোকে ব্যবহার করে ওরা ঢুকতো।
ইদানিং যেটা হয়েছে বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে যে এই চোরাচালানকারীরা তারা এসে এখান থেকে গরু চুরি করে, এই যে ঈদের সময় এখান থেকে এসে 4-5টা গরু যদি আশপাশের গ্রাম থেকে চুরি করে নিয়ে যেতে পারতো, তারা কয়েক লক্ষ টাকা লাভ করতে পারতো। তো এগুলো তারা করতো বা করেও। গরু চোরাচালানকারী এবং গরু চোর বলে এটা মানে এরা পরিচিত, এবং এই জিনিসটা তারা করে রাতের অন্ধকারে এখান দিয়ে গরু নিয়ে আবার বেরিয়ে চলে যায় ওখানে। তারা শুধুমাত্র যে মানে এরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে বিএসএফের সামনাসামনি পড়লে বিএসএফকে আক্রমণ করে। এটাই একটু জানবো যে হ্যাঁ। কতটা আক্রমণাত্মক হয়ে ওঠে যখন এই মুখোমুখি এই ব্যাপারটা হয়, কারণ এই পুরো ঘটনাটা দিনের আলোতে খুব সম্ভাবনা খুব কম। রাতে সীমান্তরক্ষীদের এই মানে নিরাপত্তার বিষয়টা কতটা টাফ, এক। আর দ্বিতীয়ত হচ্ছে যখন এই সংঘর্ষের সময় সেটা কতটা মানে কত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যখন ফায়ারিংটা করতে তারা বাধ্য হন আরকি। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে তারা পূর্ব পরিকল্পনা করেই আসে যে যদি ধরা পড়ে যাই আমরা, তাহলে গুলি চালিয়ে দেবো, মেরে দিয়ে চলে যাব। এই হচ্ছে ব্যাপার। তো তাদের কাছে দেশীয় অস্ত্রশস্ত্র থাকে মূলত। তাদের কাছে ওয়ান শটার ধরনের মানে মুঙ্গেরি বন্দুক যেগুলোকে বলে, সেইগুলো থাকে, এবং মানে খুব ধারালো অস্ত্র প্রচুর থাকে। কাছে পিঠে তারা এমন একটা ভাব করে যেন এই তো আমরা ধরা দিয়ে দিচ্ছি, ভুল হয়েছে, বা এরকম খুব ভালো ব্যবহার। বিএসএফ যখন খুব কাছে চলে আসে সেই সময়ে তারা ওই কোপাতে উদ্যত হয় বা এরকম একটা ব্যাপার। তো এটা আমি আসামে যারা মানে রয়েছেন আর কি বিএসএফের লোকজন, তাদের কাছ থেকে আমি শুনেছি যে এটা একটা এই কৌশলটার কাছে তারা হেরে যায়। আচ্ছা। বহু ক্ষেত্রে দেখা যায় এমন যে একজনকে তারা পাকড়ে ফেলেছে এবং সেক্ষেত্রে গুলি চালানো ছাড়া কোনো উপায় থাকে না তাকে রক্ষা করতে গেলে। তো সেই অবস্থায় তখন এটা গুলিটা চালাতে হয়। কিন্তু আমার কথা হচ্ছে যে বিদেশি অনুপ্রবেশকারী সে আমার এলাকায় ঢুকে কেন এই কাজটা করবে? হুম? সেখানে নিরাপত্তা, দেশের নিরাপত্তা হচ্ছে দেশের ১ নম্বর অগ্রাধিকার। সেখানে মানবাধিকারের যে চিৎকার চেঁচামেচি বাংলাদেশে করা হয় এবং এমনভাবে জিনিসটাকে পোর্ট্রে করা হয় যে এরা নাকি একেবারে নিরপরাধ ভোলেভালা মানুষ, তারা কি করতে কি নিজেরাও জানে না কি করতে ভারতে চলে গিয়েছিল। রাতের অন্ধকারে কেন আমি এবার আবার অন্যের রাতের দেশে অন্ধকারে, হ্যাঁ, এটা আবার রাতের অন্ধকারেও। এবং এই নিরাপত্তাটাকে আপনি যখনই টাইট করতে যাবেন, সেই সময়ে আরও বেশি করে এই চিৎকার চেঁচামেচিগুলো শুরু হয়। যে গেল রব তোলা হয়। তো এই যে ব্যাপারটা, এই চোরাচালানটা জিইয়ে রাখার একটা আপ্রাণ চেষ্টা বাংলাদেশের যে তথাকথিত মানবাধিকার কর্মী বা এরা করে, তার মধ্যে অধিকাংশ এই জিনিসটা করে। আরেকটা ন্যারেটিভ তারা বলে যে এটা এই যে হত্যাকাণ্ডগুলোর জন্য ভারত সরকারকে দায়ী করতে হবে, আন্তর্জাতিক আদালতে তাদের বিচার করতে হবে। তার কারণ হচ্ছে যারা এই হত্যাকাণ্ডগুলো চালায়, অর্থাৎ বিএসএফের সেই সব জওয়ান বা যারা দায়িত্বে ছিল বা যারা অফিসার ছিল সেই সময়ে, কাউকে আজ পর্যন্ত শাস্তি পেতে দেখা যায়নি। এখন কথা হচ্ছে যে অনুপ্রবেশকারীকে নিজের দেশের মাটিতে পেয়ে এবং সে যখন সশস্ত্র এবং সে যখন আক্রমণে উদ্যত, তখন যদি গুলি চালিয়ে সে তার মৃত্যু হয়, তো এটা অপরাধ কোনটা? এটা আমার মনে হয় যে বিবেচনাটা করে দেখা উচিত এটা। সে তো এই যে মানে প্রহরী, সে তো পাহারার কাজেই ওখানে নিযুক্ত আছে। কিন্তু তারপরেও যে ব্যাপারটা বহু ক্ষেত্রে দেখা গেছে বা শোনা গেছে যে কিছু জওয়ান বা তাদের একটা ট্রিগার হ্যাপিনেসের ব্যাপার আছে, থাকে। আমি এটা অন্তত ২০ বছর ধরে শুনে আসছি যে টহলদার বিএসএফের হাতে নন লিথাল ওয়েপন, অর্থাৎ গুলি করলে প্লাস্টিক বুলেট বা এই ধরনের সেগুলো তুলে দেওয়া হবে। কিন্তু এখনও যে হয়নি তার কারণটা হচ্ছে মানে সেটা বোঝা যায় যে এই মৃত্যুর ঘটনাগুলো দেখলে যে তাদের হাতে এখনও লিথাল ওয়েপনই রয়েছে। তো আমার মনে হয় যে এই দুদেশের সম্পর্ককে যদি একটু করা যায়, মানে এই ফ্ল্যাশ পয়েন্টগুলোকে যদি মানে এগুলোকে যদি বুঝিয়ে ফেলা যায় আর কি, তাহলে তো দুদেশের সম্পর্কটা ভালোই হয়। তো সেখানে বিএসএফের হাতে নন লিথাল ওয়েপন দেওয়ার ব্যাপারটা
এটা একটু আমাদের সিরিয়াসলি ভাবনা চিন্তা করা উচিত, শুধু মানে কথার এটা কথা না। যেটা বারবার বলা হচ্ছে শূন্য মৃত্যু নীতি, এটা কি সেই জায়গা থেকেই মানে ইয়ে করে আর কি? শূন্য মৃত্যু নীতির ব্যাপারটা এটা বলাটা খুব কিন্তু যারা আক্রান্ত হয় তারাই জানে যে এটা মানে কোন অবস্থায় একজন মানুষ আরেকজন মানুষকে গুলি করে খুন করতে পারে আর কি। হুম? তো সেই বিষয়টা আমার মনে হয় যে যদি তাদের হাতে এমন কোনো অস্ত্র থাকতো যে তা থেকে তার প্রাণহানিটা হতো না অন্তত। যেমন ইদানিং দেখা গেছে প্লাস্টিক বুলেট টুলেট বা স্টান গান বা এই ধরনের বিভিন্ন রকমের সমস্ত অস্ত্রশস্ত্রের কথা আমরা শুনতে পাচ্ছি। সেগুলোকে যদি আরও ভালোভাবে ব্যবহার করা হয়। এই যে ধরুন সীমান্তবর্তী যে গ্রামগুলো যেখানে যারা থাকেন তারা এই বিষয়গুলোকে কিভাবে দেখেন? যেহেতু আপনি সীমান্তে বহুবার গেছেন এবং আপনার সুযোগ হয়েছে দুধারের মানুষের সাথে কথা বলতে। তারা এই বিষয়গুলোকে কিভাবে দেখেন? দুভাবে দেখেন। এক হচ্ছে যে যেটা আপনাকে বললাম যে ওইসব এলাকার মানুষের মূল্যবোধের সঙ্গে আমরা যারা দেশের ভেতর দিকে থাকি, এই সংক্রান্ত বিষয়ে মানে চোরাচালান সংক্রান্ত বিষয়ে মূল্যবোধের বা দৃষ্টিভঙ্গিটা খানিকটা আলাদা। তারা এটাকে খুব যে বড় অপরাধ বলে মনে করে তা নয়। তারা মনে করে এটা কাজের সুযোগ। এই যেটা বলছিলাম আরকি। যে এটা ওই বিএসএফ বা এরা তারা তো বাধা দেবেই। তাদের ফাঁকি দিয়ে আমি যদি একটা ছোট কাজ করতে পারি, আমার তো একটা আয়ের উৎস হলো। তো এটা একটা বিষয়। কিন্তু তার সঙ্গে আমি দেখেছি যে এইগুলো থেকে যে এই যে অপরাধের যে ব্যাপারগুলো সীমান্তে যে বিষয়গুলো চলে আসে অন্য ধরনের, যে বাংলাদেশি লোকেরা ঢুকে আমার গরু নিয়ে যাচ্ছে, চুরিচামারি করছে, ডাকাতি করে লোক এখান থেকে নিয়ে যাচ্ছে। আ এই যে ব্যাপারগুলো, এগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় যারা চোরাচালানকারী তারাই করে এগুলো। হুম? তো এর ফলে এরা বিরক্ত এবং এরা মনে করে যে এই মানে পাহারাটা যদি আরো জোরদার হয়, যদি সত্যি এদের আমাদের দেশের মাটিতে ভেতরে ঢোকার ব্যাপারটাকে যদি আটকানো যায়, তাহলে দুটো ঘটনা ঘটে। এক হচ্ছে গুলি করে মারারও প্রয়োজন বোধ হয় না। আর এদের যে উম মানে জীবন এবং সম্পত্তি রক্ষা করা যায়। স্থানীয় যে গ্রামগুলো তাদের জীবন ও সম্পত্তি রক্ষা করা যায়। তারা কিন্তু চান যে সীমান্তের প্রহরাটা জোরদারই হোক। তারা চান না যে এটা খুব হালকা হোক। তাহলে ওপাশ থেকে কোট আনকোট ত্রিপুরা এই কথাটা আমি শুনে এসেছি বাংলাদেশি ডাকাত। হ্যাঁ? আমাদের সুন্দরবন এলাকাতেও আমি শুনেছি যে বাংলাদেশি ডাকাত তারা এখানে এসে আমাদের এখানে ডাকাতি করে নিয়ে যায়। তো এটা হয়। তো এইটা স্থানীয় মানুষ তারা একদিকে যেমন এখানে এই দুটো পয়সা এক্সট্রা ইনকাম হলো, এই ব্যাপারটাও এটা রয়েছে। একই সঙ্গে আবার এই বিষয়টাও রয়েছে যে আমাদের জানমাল যাতে নিরাপদ হোক। সেক্ষেত্রে কি এই যে যৌথ টহল মানে বিডিআর মানে বিজিবি এবং বিএসএফ এর যৌথ টহল বা প্রযুক্তি নজরদারি এটার কি পরিস্থিতিটা বদলাতে পারে এই যে মৃত্যু এই সংঘর্ষগুলোর ক্ষেত্রে? আমাদের গত ১৫ বছর ধরে বারে বিএসএফ এবং বিজিবির মধ্যে যে আলোচনা হয়েছে, অগ্রাধিকারের ১ নম্বরে ছিল যেটা, সেটা হচ্ছে যৌথ টহলদারি। কিন্তু রাতের অন্ধকারে সেটা কতটা হয় বা কতটা হয় না, এটা বলা খুব মুশকিল। কিন্তু এটা ঘটনা যে গত কয়েক বছরে দেখা গেছে যে এই চোরাচালানের ওপর একটা লাগাম টানা গেছে। সম্পূর্ণ বন্ধ করা না গেলেও একটা লাগাম টানা গেছে। তো এইটা অবশ্যই যৌথ টহলদারি হলে কি হবে, দুদেশের সীমান্ত রক্ষীদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হবে এবং এই বোঝাপড়াটা থাকলে যে এখান থেকে কাউকে যখন আ মানে তাড়া দিয়ে বার করা হচ্ছে বিএসএফের লোকেরা, তখন ওদের সতর্ক করতে পারবে যে, "এই দেখো একজনকে বার করছি তোমরা ধরো।" তো এই যে মানে প্রহরার কাজটা জোরদার হয়, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এর বাইরে আমরা যেমন পাকিস্তান সীমান্তে ইসরায়েলের তৈরি বিভিন্ন ধরনের নজরদারি ডিভাইস আমরা লাগিয়েছি। আ সেইগুলো অনায়াসে এখানে করা যায়। হুম? লাগানো যায়। যে কেউ একটা আমাদের যে আছে সেখান দিয়ে মানে ঢোকার চেষ্টা করছে, সঙ্গে অ্যালার্ম বেজে যাবে এবং তাহলে হবে কি ওই আ ফিজিক্যাল নজরদারির
ব্যাপারটা তার উপর পুরো ভরসাটা রাখতে হবে না আমাদের, যেটাতে হাজার ধরনের ফ্লজ থাকে আর কি, পুরোটা আমরা মেনটেন করতেও পারি না। তো এগুলো তো সবসময় থাকে। সম্প্রতি একটা, আমি জানি না কে বা কারা, আমার মনে হয়েছে এটা একটা সাইকোলজিক্যাল অপারেশন হবে, সাইঅপ যাকে বলে। সেটা হচ্ছে যে সীমান্তের যে সমস্ত জলাশয়গুলো আছে বা নদী যেগুলো আছে সেখানে নাকি কুমির-টুমির ছেড়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, সাপ কুমির। সাপ এবং কুমির ছেড়ে দেওয়া হচ্ছে। তো এইটা বেশ ১৫ দিন বা মাসখানেক ধরে এটা খুব চলেছে। হ্যাঁ, ইউটিউবে চলেছে, সমস্ত এতে চলেছে। দিন ৭ আগে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের একটা ব্রিফিংয়ে তারা বলেছে যে এগুলো সম্পূর্ণ বানানো এবং এর সঙ্গে আ বাস্তবের কোনো সম্পর্ক নেই, এরকম কোনো পরিকল্পনা আমাদের নেই। তো এই হচ্ছে ব্যাপার। কিন্তু এই যে এইটার ফলে এই যে সীমান্তটা যে কীরকম, এই যে সাতক্ষীরা এলাকাতে একটা নদী আছে, বহু কিলোমিটার এই নদীটা হচ্ছে ভারত আর বাংলাদেশের মধ্যে, সেটাই হচ্ছে সীমান্ত। এই নদীটার নাম হচ্ছে সোনাই নদী। আমি সেই সোনাই নদীর পাড়ে গিয়েও দেখেছি। এটা খুব ইন্টারেস্টিং। বড় জোর একটা খালের মতো হচ্ছে সেটা চওড়া। সেটাই হচ্ছে সীমান্ত। এপাশে মোতায়েন রয়েছে, মানে আমি বাংলাদেশের দিক দিয়ে দেখেছি সাতক্ষীরাতে বিজিবির লোকেরা অস্ত্রশস্ত্র নিয়ে মোতায়েন। উল্টো দিকে বিএসএফের টহলদারিও চলছে, সাধারণ মানুষ যাচ্ছে, তারা ওখান থেকে হাঁক পেড়ে এদিকের লোকের সঙ্গে কথাবার্তা বলছে। তো এই সোনাই নদী যেহেতু বর্ডার, ওখানে কিন্তু আপনার কোনো কাঁটাতারের বেড়া নেই। এটা হুম? বোধহয় হাকিমপুর চেকপোস্টের ওখানে হাকিমপুর এলাকাতে, হ্যাঁ, আচ্ছা, হাকিমপুর এলাকায়। আচ্ছা, এবার আমি দেখছি তাদের সামনেই একটা কুকুর, সে জলে নেমে গেল মুখটা ভাসিয়ে, ১ মিনিটও নয়, ওপাশে উঠে, মানে বাংলাদেশের কুকুর, সে ভারতে আবার ঢুকে চলে গেল আর কি, হ্যাঁ? তো এই যে ব্যাপারগুলো, মানে এই এতটাই ফ্র্যাজাইল হচ্ছে আমাদের এই সীমান্তটা। আমার বলার উদ্দেশ্য হচ্ছে এতটাই ফ্র্যাজাইল, এবং এইখানে এই সোনাই নদীর ধারে এই হাকিমপুরের ঠিক উল্টো দিকে কেঁড়াগাছি বলে একটা জায়গা আছে বাংলাদেশ সাতক্ষীরায়। আমি সেখানে গিয়েছিলাম। ইনফ্যাক্ট আমি যখন গিয়েছিলাম, এই কেঁড়াগাছি হচ্ছে যবন হরিদাসের জন্মস্থান। এই যে মানে শ্রীচৈতন্যের যিনি আ ছিলেন, মানে মুসলিম আপনার ভক্ত ছিলেন, অনুগামী ছিলেন আর কি, যবন হরিদাস। এই প্রসঙ্গে বলে রাখি, তাঁর আশ্রমটা ছিল আবার আমাদের এই সময় এই এখন যে পেট্রাপোল, বেনাপোল যে এটা, হ্যাঁ, সেইখানে তার আশ্রম ছিল। যে কারণে এইটার নাম হচ্ছে হরিদাসপুর বর্ডার। ওই যবন হরিদাসের নামে কিন্তু। আচ্ছা। আর ওনার যে জন্মস্থানটা সেটা হচ্ছে কেঁড়াগাছিতে। কেঁড়াগাছিতে প্রত্যেক বছর বিরাট বড় কীর্তন এবং এসবের আসর হয়, হ্যাঁ? সেখানে মানে হাজার, হাজার মানুষ সেখানে আসে। এবং ইন্টারেস্টিং ব্যাপার যেটা, যে এই আসরে যাওয়ার জন্য একটা স্ট্যাম্প ভিসা চালু হয়, সেটা হচ্ছে ১ দিনের। অর্থাৎ যারা কীর্তন শুনতে যাবে তাদের হাতে বিএসএফ ওখানে দাঁড়িয়ে থাকে, একটা করে এরকম স্ট্যাম্প মেরে দেয়। সেই স্ট্যাম্পটা নিয়ে বিকেলের মধ্যে স্ট্যাম্প দেখিয়ে আবার ফিরে আসতে হবে। মানে এই বিকেলে যাচ্ছে, কীর্তন শুনে আবার রাত্রিবেলার মধ্যে ফিরে আসতে হবে এটা। এই প্রসঙ্গে একটু আপনাকে বলি, আপনার মনে থাকবে বা চোখে পড়েছে নিশ্চয়ই। হাকিমপুর বর্ডার নিয়ে যখন খুব খবর হচ্ছে, যখন এসআর-এর, তখন এই পুরনো ভিডিও দেখেই কিন্তু আরও বেশি ফেক নিউজ ছড়ানো হয়েছিল যে সমস্ত বর্ডার খুলে দেওয়া হয়েছে এবং মানুষ অকাতরে যাচ্ছেন। আসলে এইটা হচ্ছে পুরনো ভিডিও, যখন ওই স্ট্যাম্প দিয়ে মানুষ যাচ্ছিলেন আরকি। মানে এইটাকেও আপনার ইউজ করা হয়েছিল ফেক নিউজ হিসেবে, এই ভিডিওটা আরকি। হ্যাঁ, এ তো হয়েই থাকে। আর ফেক নিউজের, আর এই মুহূর্তে সবচেয়ে বড় ফেক নিউজ বাংলাদেশে, সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গলে নাকি একটা মস্ত বড় মসজিদে আগুন লাগিয়ে দিয়েছে। এবং হ্যাঁ, প্রচুর সংখ্যায় মুসলিম এবং মারা গিয়েছেন আরকি। মারা গিয়েছে, এবং সেটা কোটি, কোটি ভিউ ওখানে। একদম। এবং তাই নিয়ে যাই হোক, ফেক নিউজ নিয়ে আলোচনা এখানে না করাই ভালো। কিন্তু আমি যেটা বলছি যে মানে আমার নিজের চোখে দেখা ফেক নয় আরকি। আ সেবার ২০১৩ কথা বলছি। সেবার ওই স্ট্যাম্প ভিসাতে একটা সংখ্যা করা হয়েছিল যে এই ৫০০-র বেশি লোককে আসতে দেয়া হবে না। এবার আমি যখন গেছি তখন এখানে কীর্তন হচ্ছে বিশাল বড় মেহরাব বেঁধে, আ সোনাই নদী হচ্ছে। তার ওপাশে পিলপিল করছে লোক। তারা সমস্ত ওই উঁচু জায়গাতে পা 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 দুলিয়ে বসে তারা কীর্তন শুনছে। হ্যাঁ, তারা তারা ভারতের লোক, কিন্তু তারা বাজারে যেতে পারেনি, এবং এরা ৪টে ৫টা মাইক ওদিকে মুখে ফিট করে দিয়েছে।
তারাও কীর্তন শুনছে ওখানে, এবং ওখানে রীতিমতো দেখতে পাচ্ছি এপাশ থেকে, মানে আমি বাংলাদেশের মাটিতে ছিলাম, যে রীতিমতো মেলা বসে গেছে সেখানে। তো আমি যেটা বলছিলাম যে সীমান্তের যে সমস্যাটা, এটা হচ্ছে আর্থ সামাজিক সমস্যা। এটা শুধু সিকিউরিটির দিয়ে এটা করলে হবে না। তো এই ব্যাপারটা আমার মনে হয় যেটা, যে আরেকটা পয়েন্ট এখানে বলার মতো, যেটা বলেছিলাম যে সবচেয়ে বেশি মানুষ মারা যায় সেটা হচ্ছে উত্তর দিনাজপুর থেকে শুরু করে মেঘালয় পর্যন্ত বর্ডার এলাকাটায়। এই জিনিসটা কিন্তু এখানে হয় না। তার কারণ হচ্ছে এখানে সামাজিক মেলামেশাটা অনেক বেশি। হাকিমপুর বর্ডার, বনগাঁ বর্ডার, সাতক্ষীরা বর্ডার, এইসব বর্ডারে সামাজিক মেলামেশাটা বেশি। এখানে বইমেলার সময়ে বা বিভিন্ন সময় দেখা যায় যে মানে কিছুক্ষণের জন্য সীমান্ত খুলে দেওয়া হয়। 21শে ফেব্রুয়ারির অনুষ্ঠান হয় এখানে। কিন্তু ওখানে যেটা, ওখানে পাহাড়ি জনজাতি এরা সব বেশিরভাগ লোকজন থাকে। এদের জন্য কিন্তু আমাদের গভর্নমেন্ট একটা চিন্তাভাবনা করেছিল এবং একটা জিনিস ওখানে চালু করেছিল, সেটা হচ্ছে সীমান্ত হাট। এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। এটাও আমি দেখে এসেছিলাম এবং আমার মনে হয়েছিল যে এটা খুব পজিটিভ ব্যাপার হতে পারে। তার কারণ হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে ওখানে মানুষের জীবিকার একটা বড় সমস্যা। আমি আমার ঘরেতে যে চাল কুমড়োটা হয়েছে কিংবা চাষের যে ছোটোখাটো জিনিসগুলো হয়েছে, আমি সীমান্ত জিরো পয়েন্টে গিয়ে হাটে ওখানে আমি যদি বাংলাদেশ থেকে আসা যে সমস্ত জিনিস, ওখানে সীমান্ত হাটটা বেশিরভাগ ক্ষেত্রেই হয় আপনার, এটা হচ্ছে বিনিময় প্রথায় হয়। আমি চাল কুমড়োর বদলে 2 কিলো শুঁটকি মাছ নিয়ে এলাম, শুঁটকিটা আমার এখানে হয় না। বাংলাদেশের শুঁটকি চট্টগ্রাম থেকে এসছে, সেটা বাংলাদেশের স্থানীয় লোকেরা আবার বিক্রি করছে এটা। এটা কি কোভিডের সময় বন্ধ হয়ে গিয়েছিল? এটা কোভিডের সময় যে বন্ধ হলো তো হলো ব্যাস। হ্যাঁ, তো এটার ফলে যেটা হয় দুটো জিনিস। এক হচ্ছে যে উত্তেজনা একটা প্রশমন হয়। হ্যাঁ, এই যে দুদেশের সম্পর্ক, এরা ওদের দেখলে যে ডাকাত বলে মনে করে, ওরা ডাকাতি করবে, ওরা এ করবে, এই ব্যাপারটা এটা কাটে। উত্তেজনা প্রশমন হয়। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে যে অর্থনৈতিক একটা সাশ্রয় হয়। সেই ব্যাপারগুলো তো হয়ই। এর বাইরে যেটা, সেটা হচ্ছে যে এই গোলাগুলি, মানে এই ব্যাপারগুলোর যদি উন্নতি হয়, এই গোলাগুলির ব্যাপারগুলো হয়তো একটু কমতে পারে বলে আমার মনে হয়, বা লিঞ্চিংয়ের ব্যাপারগুলো একটু কমতে পারে বলে আমার এটা মনে হয় আর কি। আমি প্রথম বাংলাদেশের ইলেকশন কভার করতে গিয়েছিলাম 2001। 2001 সেটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ শেখ হাসিনার পরাজয় এবং সেই প্রথম জামাতকে হাতে করে বিএনপি ক্ষমতায় আসে। খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিলেন। আমরা 2-3 জন সাংবাদিক বন্ধু মিলে আমরা গিয়েছিলাম বাংলাদেশের একদম উত্তরাঞ্চলে, জায়গাটার নাম হচ্ছে হালুয়াঘাট। হালুয়াঘাট হচ্ছে একটা কেন্দ্র, এবং সেটা হচ্ছে মেঘালয় পাহাড়টা শেষ হচ্ছে, তারপরেই যে সবুজ প্লেনল্যান্ডটা শুরু হয়েছে, ওই জায়গাটা হচ্ছে বাংলাদেশ শুরু, আর পাহাড়টা হচ্ছে মেঘালয়, ভারত। আর এই এলাকার প্রায় সব মানুষই হচ্ছে জনজাতির, গারো বেশি আর কি ওখানে। তো সেখানে এই হালুয়াঘাট শহর থেকে উপরে গিয়ে উল্টো দিকে হচ্ছে তুরা বলে একটা শহর, মেঘালয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। সেখানে গিয়ে সেই সময় ওখানকার যিনি এমপি ছিলেন বাংলাদেশের, প্রমোদ মানকিন, একমাত্র খ্রিস্টান এমপি ছিলেন। প্রমোদ মানকিন আওয়ামী লীগের, মারা গেছেন রিসেন্ট, সম্ভবত কোভিডের সময় মারা গেছেন। এই মুহূর্তে আর কোনো খ্রিস্টান এমপি আর বাংলাদেশে নেই। তো এই ভদ্রলোক মাটির মানুষ একদম, আমাদের দেখাতে নিয়ে গিয়েছিলেন। একটা বাড়িতে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বললেন যে এই বাড়িটায়, এখানে হচ্ছে পিয়ে সাংমার জন্ম, এটা এখানে। আচ্ছা। আমাদের মেঘালয়ের মুখ্যমন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, পরে লোকসভার স্পিকার হিসেবে অত্যন্ত মানে খুব মজার মানুষ ছিলেন পিয়ে সাংমা, যিনি জলের মতো বাংলা বলতে পারতেন। তো এটাই হচ্ছে তার কারণ। আচ্ছা। তার মামার বাড়ি ছিল ওইটা। এখনও ওখানে এই গারোরা, এরা গারো মেয়েরা বাচ্চা জন্ম দেওয়ার জন্য বাপের বাড়ি চলে যায়, এবং আমাদের সাংমা সাহেবেরও মা, তিনি বাপের বাড়ি চলে এসেছিলেন, এবং এদের বক্তব্য হচ্ছে উনি তো তাহলে জন্মসূত্রে বাংলাদেশি। হ্যাঁ, জন্মসূত্রে বাংলাদেশি উনি। তো এই যে ব্যাপারটা, ওখানে কিন্তু গারোদের যাতায়াতে সেরকম কোনো নেই, আমি সেটা দেখেছিলাম যে যারা পাহারায় থাকেন তারা চেনেন, তাদের যে চোখ মুখের যে তারা দেখে বোঝেন, এবং এখানে যেহেতু ওই ভারতের এদের সঙ্গে এদের এখানকার এদের একটা যোগাযোগ রয়েছে, বিয়ে টিয়ে হয় বা সব কিছুয়ে,
এখানে দেখেছি যে অবাধে যাতায়াতের একটা ব্যাপার আছে। হ্যাঁ, কেউ কাউকে আটকায় না। ঠিক এই জিনিসটা আমি দেখেছিলাম বাংলাদেশ মায়ানমার সীমান্তে। আপনার ওইটা হচ্ছে নাফ নদী পেরিয়ে, নাফ হচ্ছে টেকনাফের ওখানে, চট্টগ্রামের নিচে নাফ নদী পেরিয়ে আমাদের যেতে দেবে না। কিন্তু ওই যারা বার্মিজ অরিজিনের যারা এখানে মানে বাংলাদেশি বার্মিজ যারা, তারা ইচ্ছে করলে চলে যেতে পারে ওদিকে। চলে ১ দিন বা ২ দিন কাটিয়ে আবার এখানে চলে যায়, কারণ তাদের আত্মীয়স্বজন ওখানে আছে। হ্যাঁ, তো এই যে ব্যাপারটা, এটা শুধুমাত্র ওই কাঁটাতার বা এই ধরনের ব্যাপার থেকে অনেক ঊর্ধ্বে। হ্যাঁ, আমরা যদি এই জায়গায় পৌঁছতে পারি যে আমাদের সম্পর্কটা যদি ভালো হয়, আমার মনে হয় তাহলে অটোমেটিক্যালি এই গোলাগুলি বা এইসবের ব্যাপারগুলো হয়ে যাবে। যেটা বলছিলাম যে যখন দেখা যায় যে এই সম্পর্কটা খারাপ, সেই সময়ে বিএসএফকে দেখলে কোপানোর প্রবণতাটাও বেড়ে যায়। ঠিক। এইটা ভয়ঙ্কর ঘটনা হয়েছিল মেঘালয়ে। অ একদল বিএসএফে রেখে তাদের ডেকে নিয়ে গিয়ে কুপিয়ে মারা হয়েছিল। এবং তারপরে সে ভয়ঙ্করভাবে তাদের ওই বাঁশেতে তাদের বডিগুলোকে নিয়ে এসে সীমান্ত এলাকায় ফেলে দেওয়া হয়েছিল আর কি, বাঁশ করে ঝুলিয়ে। যেমন ওই মাওবাদীদের দেহ নিয়ে যাওয়ার একটা ছবি আমরা দেখেছিলাম, সেইভাবে উর্দি পরা আমাদের জওয়ানদের ওইভাবে করা হয়েছিল। তো এই ছবিগুলো দেখলেই দু দেশের মধ্যে সম্পর্কে একটা টানাপোড়েন, টেনশন তৈরি হয়ে যায়। তো আমি আশা করব যে এগুলো যত না হবে তত ভালো। মানে আর শেষ একটা প্রশ্ন করব যে এই যে ধরুন এখন আমাদের পশ্চিমবঙ্গ সরকার ক্ষমতায় আসার পরেই যেটা সবার আগে যেটা বলেছেন যে জমি হস্তান্তর মানে বিএসএফ এর ক্ষেত্রে। আমার শেষ প্রশ্ন থাকবে, কাঁটাতার বাড়ালেই কি এই ধরনের ঘটনা বা গুলি চালানোর মতন ঘটনা কমবে বলে আপনি মনে করেন? প্রথম কথা হচ্ছে যে আ যে জায়গাতে বিএসএফ এই নজরদারি বাড়ানোর জন্য এটা এগোচ্ছে, সেখানে খুব একটা গুলি চালানোর ঘটনা ঘটে না। আমি যে বললাম যে গুলি চালানোর ঘটনাটা ঘটে হচ্ছে ওপরের দিকে। তো এখানে খুব একটা ঘটে না। দ্বিতীয় কথা হচ্ছে যে নজরদারি বৃদ্ধি যদি আমাদের মানে পাহারাদার বিএসএফ মনে করে, তো সেটাই আমাদের অগ্রাধিকার হওয়া উচিত। এতদিন যে দেওয়া হয়নি, মানে ইটস আ পিটি, এটা দেওয়া উচিত ছিল। এটা দেওয়া উচিত ছিল এবং আমার মনে হয় যে আগের সরকারের এই সিদ্ধান্ত চোরাচালানকারীদের উৎসাহিত করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এমনিতেই বলা হয় যে আগের সরকারে বেশ কিছু মন্ত্রী এবং কিছু মানে দলীয় নেতাদের মধ্যে গুরুত্বপূর্ণ লোকজন ছিল, যাদের সঙ্গে এই চোরাচালানকারীদের একটা গোপন যোগাযোগের যোগাযোগ ব্যাপার ছিল। ছিল আরকি, হ্যাঁ? তো আমার মনে হয় যে এই সমস্ত ও ব জিনিস বিবেচনা করেই বিএসএফকে এই জমি-টমি দেয়া হয়নি, যাতে নজরদারিটা বাড়ানো যায়, আরও বাড়ানো যায়, বা এর বেশি কোনো অন্য কোনো কারণ থাকতে বলে আমার মনে হয় না। তো এটা এই সরকার এসে যেটা দিয়েছে সেটা দেওয়ারই কথা। এটাই স্বাভাবিক। উম আমি যাকে সীমান্ত রক্ষার ভার দিয়েছি, সে যদি বলে যে আমার এখানে নজরদারি বাড়ানোর জন্য আমার এই জমি দরকার, তাহলে তাকে এটা দিতে হবে। এটাই তো স্বাভাবিক। কারণ এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির ব্যাপার। ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে তো কোনো আপোস করা যায় না। তো এই সিদ্ধান্তটা অত্যন্ত যুক্তিসঙ্গত সিদ্ধান্ত। আমরা এতক্ষণ কথা বললাম বিশিষ্ট সাংবাদিক অনামিকা চট্টোপাধ্যায় এবং যেটা বারবার করে এখন উঠে আসছে খবরের শিরোনামে, কাঁটাতার, সীমান্ত, বাংলাদেশ ভারত সম্পর্ক, সবটা নিয়ে উনি আলোচনা করলেন। আরও এ ধরনের অনেক ধরনের বিষয় এখানে আলোচনা হবে। আপনারা নজর রাখুন জিও পালস টিভি পডকাস্টে। অনামিকা দা, নমস্কার। ধন্যবাদ।